হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। ধবলার ভিডিওটা দেখলাম। ধবলার ভিডিওটা দেখে ও যখন পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছিল না, আমার অনেক কিছু মনে হচ্ছিল। হয়তো বলবে তোমরা যে কি হয়েছে ছেলে না থাকলে। এই জায়গাটা ছেলে থাকা না থাকা কথা না, এই একটা সময় আমারও এইরকম কিছুটা হয়েছিল। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড বাইরে থাকতো, আমি শ্বশুর শাশুড়ির সাথে গ্রামে থাকতাম। তখন আমার বড় ছেলে বছর, 1.5 বছর 2 বছরে, যেহেতু ছোট ছিল, সেহেতু এখানে বাইরে নিয়ে আসিনি, শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতাম। তারপরে তো পরে গিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, তখন না কোনো অনুষ্ঠান আমার ভালো লাগতো না। কাউরে বিয়ে বলো, পুজো বলো, পাঠ বলো, কিচ্ছু ভালো লাগতো না। যেন মনে হতো যে সবাই হাসছে না, মানে ওটা যেন আমার খুব কষ্ট হতো। এটা কিসের জন্য হতো আমি বলতে পারবো না। এই জন্য আমি মানে কষ্ট হলেও আমি এখানেই পড়ে থাকি, কারণ গ্রামে তো আমার প্রত্যেকটা মানুষ আছে, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ। আমি গ্রামে যেটা ভালো থাকি, সেটা তো একা সংসারে ভালো থাকা যায় না। তো সেখান থেকেই বলছি যে পুজো পাঠে বা বিয়েতে আমি না যেতে চাইতাম না। এই নিয়ে আমার শাশুড়ি মা কিছুটা বুঝলেও শ্বশুরমশাই বুঝতে চাইতেন না। বলে কেন যাবে না, কিসের জন্য যাবে না, থাক তাহলে আমরাও যাব না, এভাবে রাগারাগি করতো। তারপরে বাধ্য হয়ে শ্বশুরমশাইয়ের কথা মানে রাগ করতো যখন, তখন ভাবতাম ঠিক আছে চলো যেতাম, ঠিক আছে। আমার যেন সেই ঠাকুরের প্রতি যে মন বলো, বিয়ে বাড়িতে যে মন বলো, সেটা লাগতো না। সবের মাঝে যেন আমি একা, মানে একা একটা মানুষ যেমন মরুভূমিতে দাঁড়িয়ে থাকে না, সেই রকম মনে হতো আমার। আমার কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু না। বিশ্বাস করবে কি আমি জানি না, আমার কিচ্ছু ভালো লাগতো না। আমার মুখে না থাকতো হাসি, না থাকতো কিছু। হ্যাঁ, বিয়েবাড়িতে তারপর সেজে কুজে তো যেতে হয়, সাজতাম কুজতাম ঠিক আছে, তারপরে মানে প্রাণ থাকতো না সেই ভেতরে, সেই রকম। তো আজকে যখন ও ঠাম্মির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সাজুগুজু করছে, আর ওর ভেতরে যে এই দেখি জিনিসগুলো, এগুলো আমি অবাক হয়ে যাই, সত্যি বলছি অবাক হয়ে যায় যে মানুষ এইরকমও আছে। কালকের ভিডিওতে ছেলের বার্থডের কথা নিয়ে একটু কেঁদে কেঁদে কথা বলে, মানে কেঁদে তো না, কিছুটা মানে দুঃখ দুঃখ করে কথা বলেছে। সেখানে বলছে আমি আর কাঁদতে পারি না, আমার কান্না করে করে জল শুকিয়ে গেছে, এখন তোমরা বলো, যত খুশি বলো, আমি শুনবো। ও না একটা কান কাটা মানুষ, বুঝেছো? সেই রকম মানুষও ও হচ্ছে, কান কাটা মানুষ। ও যতই বলুক না কেন যে আমার ছেলের জন্য মন খারাপ করে, কিছুতেই আমি বলবো ওর ছেলের জন্য মন খারাপ করে না। ও ভাবছে, মানে ওর ভাবনাটা হচ্ছে যে আমি বেঁচে গেছি, আমি স্বামী সন্তান ফেলে এসে বেঁচে গেছি। কিন্তু এই জিনিসটাও এখন আবার বুঝতে পারছে না। কারণ কি জানো তো, পাশে ওর মানে যার জন্য হাত ছেড়ে বেরিয়ে এসেছে সে আছে, মা বাবা আছে, প্লাস সব থেকে বড় জোর টাকা আছে। এখন কিছু বুঝতে পারছে না। বুঝবে কখন মানে জানো, যখন একটু বয়সটা বেশি হবে, যখন একটু বয়সটা বেশি হবে সব বুঝতে পারবে যে আমি ছেলের যে সুখ, মাতৃত্বের যে সুখ, সেটা আমি 2 বছরেই ছেড়ে চলে এসেছি, 2-2.5 বছরেই চলে এসেছি। ছেলে যখন পাশ কাটিয়ে চলে যাবে, তখন ও ওই কষ্টটা পাবে। তো যাই হোক, সেগুলো আমাদের দেখার অপেক্ষা। হ্যাঁ, কষ্ট দেখার অপেক্ষা না, যে আমরা যেটা বলেছি সেটাই ঠিক কি না। এইটাই কি যেন, পুজোটাই গেল ঠাম্মিতে নাতনিতে, খুব ভালো লাগছিল সত্যি, বিশ্বাস করো। ও ঠাম্মি নাতনি বন্ডিংটা খুব ভালো, ঘুরছিল ফিরছিল, খুব ভালো লাগলো দেখতে। একটা টোটো করেছে, টানা রিক্সা করেছে, ঘুরে বেড়াচ্ছে ঠাম্মি নাতনি, ভালো লাগছে। আর এটাই আমি চাই যে যদি থাকতে হয় নিজের সংসারে থাক, কেন তুই ওখানে থাকবি মুখ মানে গুমরা করে করে ও করে কেন থাকবে ও? ওর যদি নিজের টাকার জন্য বেরিয়ে এসেছে, জন্য বেরিয়ে এসেছে, তাহলে এইভাবেই থাক। তো যাই হোক, ভালো কথা। তারপরে এলো খাবার। খাবার সবসময় আগের দিনের ভিডিওতে দেখলাম বললো আমরা ঠাম্মি নাতির এইটুকু চাল হয়ে যাবে,
ঠাম্মি নাতির চা করা, দুইজনের চা হয়ে যাবে, ঠাম্মি নাতির এই হয়ে যাবে। ঠাম্মি নাতি কী খেলাম, রুটি আর তরকারি। ঠাম্মি নাতি কী করলাম, মানে প্রত্যেকটা কথায় ঠাম্মি নাতি ঠাম্মি নাতি, এটা বলার কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে ঠাম্মি নাতি আছে, তার সঙ্গে যদি কেউ থাকতে পারে সেটা ফোকলা আছে। এবার থাকবে নাই বা কেন, তুই যার জন্য সব কিছু ছেড়ে চলে এলি সেই বা পাশে থাকবে না কেন, এটাই বা কী কথা? থাকা দরকার তো। আমরাও চাই যে তোর পাশে তোর মানুষটা থাক। তুই যে মানুষটাকে সুখ পাসনি সেইটা দ্বিতীয়বার যখন বেরিয়ে এসেছিস সেই মানুষটাকে নিয়ে থাক। কেন তুই বলবি যে আমি নাই? দেখা সেই মানুষটাকে, দেখা সেই মানুষটাকে ঘুরতে ফিরতে যা, সেই মানুষটার সঙ্গে সংসার কর, সব মিলিয়ে মিশিয়ে তুই সংসার কর। আর তুই সবসময় বলিস না ছেলে আসবে, এবছর আশা করেছিলাম ছেলে আসবে, এবছর না এলেও সামনে বছর আসবে। কেন মানুষকে ভাওতা খাওয়াচ্ছিস? যে আসা সে একই হয়, যে না আসা সে কখনো আসে না। কেসটা আরও জটিল হয়ে যাবে, যত দিন যাবে কেস কিন্তু জটিল হয়ে যাবে। কারণ 1 মাস 2 মাস যখন ছেড়েছিল তবু একটা কেস করলে চলে আসতো, চলো 1-2 মাস, 2 বছর হয়ে গেল, এখনও বলছিস আর একটা বছর অপেক্ষা করতে। কারণ কেসটা যত দিন যাবে তত মানে কেসের এটাই আসবে যে তুমি কিভাবে ছেড়েছিলে। তাহলে 2-3 বছর যখন বাবা দেখেছে, এই ছোট্ট বয়স থেকে বড় করাটাই সব থেকে কষ্টকর। বড় হয়ে গেলে নিজের বোধবুদ্ধি, 5 বছর হয়ে গেলে নিজের বোধবুদ্ধি যখন চলে আসবে তখন তো বাচ্চা মানুষ করা খুব সহজ। কিন্তু মায়ের বুকের দুধ খাওয়া বাচ্চাকে যখন ফেলে কেউ চলে যায় তখন সেই জিনিসটা ম্যানেজ করা খুব কঠিন, খুব কঠিন। সেটা করেছে কিন্তু সন্দীপের মা। তে সংসার সামলিয়ে, সব কিছু সামলিয়ে, নাতিকে যে নেশা, সেই নেশাটা ঠিকঠাক করে সব কিছু মানিয়ে জুনিয়ে এই যে এত বড় করছে, এরপরে যদি বলে যে আমি নিয়ে যাব, সবাই কি শুনবে? আমাদের মতো তো উকিলেরও প্রাণ আছে, আমাদের মতো তো জাজেরও প্রাণ আছে। আমরা যেটা দেখছি তারাও সেটা তো দেখবে, যে মা ঘুরে বেড়াচ্ছে, মা খাচ্ছে দাচ্ছে, এটা করছে ওটা করছে, কোনো বার্থডেতে কমিউনিটি পোস্ট নেই। আমরা যেগুলো দেখে আমরা যেমন সন্দীপের পক্ষ হচ্ছি, তারাও তো এরকম দেখবে। কি করে ভাবছে যে এই বছর না এলেও সামনে বছর আসবে? আজ কথাগুলো যখন বলছিল, কথাগুলো কাট আসছিল, চোখ দিয়ে জল কোনো সময় আসছে না। 5 লাখ টাকা যখন ধাক্কা খেলো প্রথম ভিডিওতে দেখে, সে অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে যে টাকা আমার কোথায়, টাকা আমার কোথায়। কিন্তু ছেলের কথা বলছে, চোখ টিপে টিপে জল বের করছে। ওইদিকে দিদাও তাই, দিদাও তাই। ছোট্ট গোপালের আজকে জন্মদিন, এই কথাটা বলতে তার 2 বছর লাগলো। তার 2 বছর লাগলে আগের বছরে যে নাতি আসেনি, ছেলের বিয়ে দিচ্ছে বাড়িতে, যে মেয়ের যে একটা মানে সন্তান, সে হচ্ছে বাড়ির হচ্ছে কি বলবো খুশি। মামার কোলপাত্র যাবে, ঘুরবে ফিরবে, খিলখিলিয়ে হাসবে। সেই মামা যে মেয়ে এলো না, মেয়ের ছেলে এলো না, এই দিব্য বিয়ে হয়ে গেল। বিয়েতে নাচ গান সব কিছু হয়ে গেল। একটা বছর কিচ্ছু হলো না। যখনই প্রত্যেকটা মানুষ কমিউনিটি পোস্টে গিয়ে এদেরকে থ্যাতায়, তখনই কিন্তু তাদের হুঁশ ফেরে। আরে যা, তাই তো 1 বছর হয়ে গেল, আমি তো নাতির কথা বলিনি। 1 বছরের মধ্যে এই যে 1 বছর ক্রস করে 2 বছরে পড়লো। তোমরা কোনো দিন মাকে বা দিদাকে তোমরা কোনো দিন বলতে শুনেছ যে আমাদের ছেলে কোথায় বা আমার ছেলে কোথায়? আজ সন্দীপ খুব সুন্দর করে তোমার জন্মদিনটা করলো। আর একটা এই কথার ভেতরেই বলি, দালালের কাছে কিছু কথা শুনলাম। সেই কথাগুলো হচ্ছে যে সন্দীপ ধারে অনুষ্ঠান করে, সন্দীপ ধারে অনুষ্ঠান করে। আরে বাবা তোরা তো, আমি তো জানি যে অনুষ্ঠান একটা ধারের ওপরেই হয়। কারণ আমাদের বাড়িতেও বড় বড় অনুষ্ঠান হয়, বা আমার শ্বশুর বাড়িতেও তাই বড় বড় অনুষ্ঠান হয়। যখন ব্রাহ্মণ লিস্ট করে দিয়ে যায়, তারপরে লিস্ট করে দিল যে এত কিলো চাল, এত কিলো ডাল, এতগুলো এই, এতগুলো ওই, অমুক 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 অমুক, হয়তো 50টা লিস্ট ধরিয়ে দিল, মানে 50টা আইটেম লিস্ট ধরিয়ে দিল। এবার মুদিখানার দোকানে দেওয়া হয়। তারা মুদিখানার দোকান থেকে মানে দিয়ে বলে যে আমি পরে আসবো, তুমি এগুলো মালগুলো রেডি করে রেখো, বা দাঁড়িয়ে থাকে। মালগুলো নিল, হয়তো তখন তো আর হিসাব হয় না যে 5,000-এর হলো কি 10,000-এর হলো
কি 15,000 হলো সেটাই হয় না, একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের দুই বাড়ি থেকেই এইরকমই করে। কিন্তু একটা মুদিখানা দোকানে, যেহেতু আমাদের বাবার বাড়ি বলো আর শ্বশুরবাড়ি বলো একটাই মুদিখানা ধরা আছে, প্রত্যেকটা মানুষেরই তাই, একটাই মুদিখানা দোকান ধরা থাকে বা জামা কাপড়ের দোকান ধরা থাকে বা মিষ্টির দোকান ধরা থাকে, একটাই কিন্তু ধরা থাকে বা একের অধিক দুটোই ধরা থাকে এরকম। তো এখন জামা কাপড় তো অনেক জায়গায় নেয়, কিন্তু মুদিখানাটায় একটা বেশি দুটোই ধরা থাকে। তো সেখানে কিছু অ্যামাউন্ট দেওয়া হয়, হয়তো 10,000 দেওয়া হলো যে এটা রাখো, তখন ওরা জমা করে রাখে এই স্লিপের এই এত টাকা দিয়ে গেছে। তারপরে কখনো যদি গ্লাস শর্ট পড়ে, কখনো হয়তো ময়দা শর্ট পড়লো, কখনো হয়তো দুধ শর্ট পড়লো, আবারও কিন্তু নিয়ে আসে ওই দোকান থেকেই, আবারও কিন্তু লেখা হয়। তারপরে যখন কাজ কাম মিটে যায়, তারপরে আমাদের আবারও বাজেট হয়, মিষ্টির দোকানে কত, তারপরে তোমার মাছের দোকানে কত গিয়েছে, তোমার মুদিখানা দোকানে কত গিয়েছে, প্যান্ডেল স্বরূপ কত, এগুলো কিন্তু একটা লেখা হয়। তারপরে যার যার জিনিস দেয়া হয়, এইভাবে কিন্তু একটা কাজ মেটে। কাদের বাড়ি কী হয় জানি না, আমার বাবার বাড়ি বা আমার শ্বশুরবাড়ি দেখা, আমার দুটো বাড়ি এরকমই হয়। তো সেখান থেকে বলছি সন্দীপদের বাড়িতেও দেখলাম এইরকমই হয়। তো সেখান থেকে কথা হচ্ছে কেন বাকিতে, আরে বাবা বাকি দিচ্ছে 1-2 দিনের জন্য, এটা তো না যে সন্দীপ ধারে বাকিতে লোককে খাইয়ে আর পয়সা দিচ্ছে না, তা না। একটা বড় কাজ করতে গেলে 40-50 জনের কথা বলছি, মোটামুটি 40-50 জনের বলো আর এটা বলো, আমরা জিনিসগুলো নিয়ে চলে আসি, তারপরে কিন্তু আমরা দিই যে কেমন অ্যামাউন্ট হচ্ছে, আর কিছু ধরো বেঁচে গেল সেগুলো আবার দিয়ে সেটা মাইনাস করা হয়, যে এতটা বেঁচে গেছে চাল বা এতটা তেল বেঁচে গেছে, তেলটা বেঁচে গেলেও দেওয়া হয় না, ঘরেই ইউজ করা হয়, বা কোল্ড ড্রিঙ্কস এতটা বেঁচে গেছে বা জলের বোতল এতটা বেঁচে গেছে, এভাবে দেওয়ার পরে কিন্তু আবার মাইনাস করা হয় যে না এতটা আমার লাগেনি। বা দইয়ের ভার বলো, হয়তো 10টা দইয়ের ভার বেঁচে গেল, 2-3টে দইয়ের ভার রেখে বাদবাকি কিন্তু ফেরত দেওয়া হয়, যে এত দই কে খাবে। এইভাবে কিন্তু তোমার জিনিসগুলো করা হয়, যে এইভাবে কাট করা হয়। তো এইভাবেই একটা বড় অনুষ্ঠান করা হয়। তো সেখান থেকে দালাল কি করে জানবে, দালালে সেই বাবা বিয়ে দিয়েছে ওইটুকুই, আর তার বাড়িতে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত। আমি বারবার বলি ওর বাড়িতে যে কোনো কাজ হয়েছে, আমি ভাই কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ দেখিনি। ওই 2-2.5 কিলো মাংস নিয়ে আসে আর ফ্রাইড রাইস হচ্ছে, আর নাহলে ভাত হচ্ছে, মাছ হচ্ছে, এই। তাছাড়া বড় একটা অনুষ্ঠান যে 10টা মানুষকে খাইয়ে যে অনুষ্ঠান, সেটা হয়নি। সে তাহলে কি করে বুঝবে যে একটা বড় অনুষ্ঠান করতে গেলে কি করতে হয়। ওর আজকের ভিডিওতে দেখলাম কথাটা খুব বলছে যে সন্দীপ ধারে, এর আগেও যখন 1 বছর আগে যখন তোমার জন্মদিন করলো, কথাটা তুলেছিল যে ধারে সন্দীপ খাওয়ায়, ধার বাকিতে সন্দীপ খাওয়ায়। তারপরে গেল যে বার্থডের জিনিসগুলো নিয়ে চলে গেছে। তাহলে তুই বুঝতে পারছিস দালাল, যে তুই যার হয়ে সাপোর্ট করিস তারা কতটা চশংখ্য, তারা কতটা চশংখ্য, যে ধারে এই যা বার্থডের জিনিসগুলো পর্যন্ত, এই অন্নপ্রাশনের থালা বাসনগুলো পর্যন্ত নিয়ে গেছে। আর একটা কথা যে বললি দালাল, যে যখন বাচ্চাটা শুয়েছিল তখন কেউ কোনো ভিউয়ার্স একটা খাট দিয়েছিল যে নিচে শুয়ে আছে বলে, তো ওই খাটটায় কেন বাচ্চা শয় না, বাচ্চার জন্যই তো দিয়েছে। এই কথাটা আবার আমি একমত, এই কথাটায় আমি একমত যে এই ঘরে যখন আর একটা খাট সেটিং করা হলো, আগেকার খাটটা, আর উপরে ওই খাটটা সেটিং করা হলো, হয়তো বা এই জন্যই বাচ্চাটাকে শোয়ানো হয় না। যেহেতু প্রচণ্ড এবছর গরম পড়েছে, ওরা এই ঘরটায় একটা খাট সেট করেছে, আর নতুন খাটটা উপরেই সেট করেছে, যে বারবার সেটিং করতে যারা খাট দিতে এসেছিলো তারাই কিন্তু সেটিং করে দিয়ে গেছে। আর সন্দীপ তখন বলেছিল বারবার খাট খোলা পাড়া এগুলো আমার দ্বারাই হবে না, তারাই সেটিং করে দিয়ে যাক। ওপরে যেহেতু এসি নেই, নিচে যেহেতু এসি আছে, সেহেতু এই ঘরটাই সন্দীপের মা আর কৃষাণু থাকে। কোনো দিন যেদিন খুব গরম পড়ে সেদিন সন্দীপ নিচে বিছানা করে শয়, এই জন্যই হয়তো বাচ্চাটা ওই ঘরে খাটে শয় না, মানে যে খাটটা ভিউয়ার্সটা দিয়েছিল। ঠান্ডার সময় হয়তো আবার কৃষাণু ঠাম্মি ওখানে গিয়ে শুবে, এটাই হয়তো কারণ আমার মনে হয় যতটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। দালালের কিছু কিছু কথা শুনে আমারও ইচ্ছে করে উত্তর দিতে ওকে, যে ও কত রকম ভুল বোঝে। তো চলো, টাটা।